দীর্ঘ অঙ্কগুলো করাচ্ছিলাম এলপিবির। আজকে দেখো, যদি বাধাগোষ্ঠীটা 3টে থাকে, এর আগের প্রবলেমগুলোই বাধাগোষ্ঠী 2টো ছিল, এখন কিন্তু সাবজেক্ট কনস্ট্যান্ট যদি 3টে থাকে বা আরও বেশি থাকতে পারে, তাহলে কেমন হবে দেখো। যেমন দীর্ঘ 3-এর অঙ্কটার ক্ষেত্রে দেখো, টুকছি ম্যাক্স জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ম্যাক্স জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, সাবজেক্ট টু কনস্ট্যান্ট মানে বাধাগোষ্ঠী এমন যে 5x প্লাস 10y লেস দ্যান ইকুয়াল টু 50। 2 নম্বর কনস্ট্যান্ট আছে এক্স প্লাস ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 1। 3 নম্বর আছে ওয়াই লেস অর ইকুয়াল টু 4 এবং এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এক্স ওয়াই তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটা থাকবেই, এটা সবসময় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কমন, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য বলা হচ্ছে। তো এই প্রবলেমটার জন্য বলেছে, দেখাবো যে প্রবলেমটা একটা ইউনিক অপটিমাল সলিউশন আছে। ভাষাটা ছিল লেখচিত্রের সাথে সমাধান করো এবং দেখাও যে এই প্রবলেমটার, এই সমস্যাটার একটা ইউনিক অপটিমাল সলিউশন আছে, এটা তোমায় দেখাতে হবে। ঠিক আছে, ইউনিক অপটিমাল সলিউশন। ঠিক আছে, তো প্রথমেই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে তাদের 3টে নাম দিয়ে দাও। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর নাম দিয়ে দিচ্ছি। প্রথম যেটা দেওয়া আছে এটা 1 নম্বর নাম দিয়ে দাও, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর। 3টি ইকুয়েশন দেওয়া আছে। 5x প্লাস 10y লেস দেন ইকুয়াল টু 50, ওটা 1 নম্বর নাম দিয়ে দিলাম। এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 1, এটা 2 নম্বর নাম দিলাম। এবং ওয়াই লেস অর ইকুয়াল টু 4, এটা 3 নম্বর নাম দিলাম। আর এক্স ওয়াই তো গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা থাকবেই। এবার 1 নম্বর ইকুয়েশনকে কিভাবে লেখা যায়? 1 নম্বরটাকে যেভাবে লিখতে পারা যায় সেটা হচ্ছে এরকম। 1 নম্বরটাকে এভাবে সমাধান করা যায়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কনস্ট্যান্টগুলোকে লেখা যায় এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 10 ইকুয়াল টু 1 একটা, এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1 এবং 3 নম্বরটা ওয়াই ইকুয়াল টু 4। 3টে ইকুয়েশনকে 3টে সরলরেখার সমীকরণ ফর্মে নিয়ে এলাম। এবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চিত্র আঁকছি, দেখে নাও। অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, অরিজিন এদিকটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস। এই ও এক্স এবং ওয়াই দুটো রেক্টাঙ্গুলার অ্যাক্সিস হয়ে গেল। 1 নম্বর সরলরেখা চিত্র কেমন হবে? 10, 5, একটা 10 আর ওয়াইড হচ্ছে 5, তা 10, 0 আর 0, 5। মোটামুটি 10, 0 বিন্দুটা এরকম পজিশনে ধরে নাও। এটা ধরে নাও 10, 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 10, 0, এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট মনে করো 10, 0, এ 10, 0 এ পয়েন্ট। আর একটা পয়েন্ট কি নিতে হবে? 0, 5, ওয়াই বাই 5 মানে 0, 5 নিতে হবে। এটা যদি চেঞ্জ হয় 0, 5 মোটামুটি এরকম জায়গায় ধরে নাও। এটা মনে করো 0, 5, এটা বি পয়েন্ট মনে করো, এটা বি পয়েন্ট মনে করো 0, 5। তাহলে এই যে সরলরেখাটা পেলাম, এটা 1 নম্বর। এই যে সরলরেখাটা পেলাম, এটা 1 নম্বর, একটা 10, 0, একটা 0, 5, এটা 1 নম্বর সরলরেখা পেয়ে গেলাম। এবারে 2 নম্বরটা 1, 1, এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 0, তাহলে ডেফিনেটলি 1, 1 এরকম পজিশন হবে। এটা 1, এটা 1,
তাহলে এটা হচ্ছে 1 1 সরলরেখা, এটা গেল 2 নম্বর। এটা 1 1, এটা মনে করো এ বি নাম দিচ্ছি, এটা মনে করো সি ডি, এটা সি, এটা মনে করো ডি। ঠিক আছে, যেখানে সি এর স্থানাঙ্ক অবশ্যই 1 0, তাহলে ডেফিনেটলি এটা 1 0, আর ডি এর স্থানাঙ্ক হবে 0 1 0 1 ডি। তাহলে সি এবং ডি পেয়ে গেলাম। আরেকটা সরলরেখা আছে, সেটা হচ্ছে y = 4, সেটা হচ্ছে y = 4, তাহলে এটা 5, তাহলে y = 4 মোটামুটি এরকম জায়গা দিয়ে যাবে। এটা 1, তাহলে y = 4 মোটামুটি এরকম জায়গা হবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে y = 4 লাইনটা কেমন দেখতে হবে? y = 4 লাইনটা দেখতে এরকম হয়ে যাবে। এটা গেল 3 নম্বর। y = 4 লাইনটা দেখতে এরকম। তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা তোমার হয়ে যাবে, এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্ট হবে 0 4, ডেফিনেটলি এই পয়েন্টটা 0 4, এবং এটার নাম এ বি সি ডি, এটা মনে করি ই, এই পয়েন্টটার নাম তো ই, যার স্থানাঙ্ক হচ্ছে 0 4। ই, এই বিন্দুটি ই, এর স্থানাঙ্ক 0 4, এটা 0 5। ঠিক আছে, এবারে আমার দেখানোর দরকার হচ্ছে সমাধান অঞ্চলগুলো চিহ্নিত করতে হবে। যতগুলো পয়েন্ট আমার পাওয়ার দরকার পেয়ে গেলাম, এবার আসছি সমাধান অঞ্চল চিহ্নিত করতে হবে আমাকে। যেভাবেই হোক আমাকে সমাধান অঞ্চলটা চিহ্নিত করতে হবে। কিভাবে করব? 1 নম্বরের ক্ষেত্রে 0 0 বসাতে হয়, যেটা নিয়ম সেটাই। 1 নম্বরের ক্ষেত্রে 0 0 বসালে যদি এখানে 0 বসাই, এখানে 0 বসাই, তাহলে 0 > 50 ঘটনা সত্য। তাহলে 1 নম্বর সমাধান হচ্ছে যেদিকে 0 আছে সেদিকে, মানে নিচের দিকে। অর্থাৎ 1 নম্বরের সমাধান অঞ্চল হচ্ছে আমার নিম্নের দিকে, এই দিকটাই হলো। 2 নম্বরের ক্ষেত্রে কি হবে? যদি 0 0 বসাই, ঘটনা মিথ্যা, 0 > ঘটনা মিথ্যা, তাহলে 2 নম্বরের ক্ষেত্রে হবে 0-র অপোজিটে, মানে 2 নম্বরের ক্ষেত্রে হবে উপরের দিকে। হলো, তাহলে 1 নম্বরের নিচের দিকে, 2 নম্বরের উপর দিকে। 3 নম্বর y যদি 0 বসাই, তাহলে 0 > 4, ঘটনা সত্য। 3 নম্বরের ক্ষেত্রে আমার নিচের দিকে, তাহলে 3 নম্বরের আসছে আমার নিচের দিকে, 3 নম্বরের নিচের দিকে। আর কি xy > 0 আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে 1 2 3 এবং ফার্স্ট কোয়াড্রেন্ট মিলে যে কমন পোর্শনটা আছে সেটা ডেফিনেটলি এই যে বাউন্ডেড এরিয়াটা, এটা যেটা আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখো এই পোর্শনটার বাইরে কিন্তু কেউ যাবে না। যেটুকু পোর্শন আমি বাউন্ডেড করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি, এর বাইরে কিন্তু আর যাবে না। তাহলে এই একটা পয়েন্ট, এই পয়েন্ট আমার কর্নার পয়েন্টের মধ্যে পড়ে যাচ্ছে। ওই পয়েন্টে কী করে করবে? 3 নম্বর এবং 1 নম্বর সমাধান করে ওই পয়েন্টটা করবে। 3 এবং 1 যদি সমাধান করি, 3 হচ্ছে y = 4, আর 1 নম্বর হচ্ছে 5x + 10y = 50। তাহলে 3 এবং 1 সমাধান করলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মনে করো নতুন নাম দিচ্ছি, তাহলে এটা এর নাম দিয়েছি, এটা বি নাম দিয়েছি, এই ওপরের পয়েন্টটা বি দিয়েছি, ঠিক আছে, এটা সি দিয়েছি, ডি ই দিয়েছি, এটা এফ মনে করো। তাহলে এফ পয়েন্টটা সলভিং 1 and 3, 1 নম্বর এবং 3 নম্বর সমাধান করে পাবো। 1 এবং 3 বাই সলভিং 1 and 3, এক নম্বর এবং 3 নম্বর সমাধান করলে এফ এর যে স্থানাঙ্ক রয়েছে সেটা আমি লিখে দিচ্ছি সমাধান করে অলরেডি। সেটা এফ এর মান বেরোবে 2 4, এই বিন্দুটা বেরোবে 2 4, ঠিক আছে, এটা বেরোবে 2, 4, তাহলে এটা 2 4, ঠিক আছে। তাহলে 1 এবং 3 সমাধান করে এফ বিন্দু স্থানাঙ্ক, এফ একটা কর্নার পয়েন্ট পেয়ে আছে, বাউন্ডেড, এই এরিয়াটা তো বাউন্ডেড ফিজিবল রিজিয়ন, এই শেডেড পোর্শনটা আমার বাউন্ডেড ফিজিবল রিজিয়ন, এটা এটা হচ্ছে বাউন্ডেড, এই যে পোর্শনটা, এই পোর্শনটা বলে বাউন্ডেড ফিজিবল রিজিয়ন। এই পোর্শনটা হচ্ছে বাউন্ডেড ফিজিবল রিজিয়ন, BFR, অর্থাৎ বাউন্ডেড ফিজিবল রিজিয়ন বের গেল, যার কর্নার পয়েন্ট কে কে আছে? এ আছে, এফ আছে, ই আছে, ডি আছে, সি আছে। এগুলো হচ্ছে কর্নার পয়েন্ট, বাউন্ডারির যে কর্নার পয়েন্ট সেগুলো হচ্ছে এ হবে, এফ হবে, এই যে এ পয়েন্ট পাবো, এফ পয়েন্ট পাবো, ই পয়েন্ট পাবো, ডি পয়েন্ট পাবো, সি পয়েন্ট পাবো। এরা হচ্ছে আমার কর্নার পয়েন্ট। তাহলে কর্নার পয়েন্টসগুলো আমি একে একে লিখে দিচ্ছি। তাহলে রিকোয়ার্ড কর্নার পয়েন্টস আর, রিকোয়ার্ড কর্নার পয়েন্টসগুলো কে? তাহলে মোট 5টা কর্নার পয়েন্ট, একটা হচ্ছে A 10 0, F 2 4, E 0 4, D 0 1, C 1 0, এই কটা কর্নার পয়েন্ট। তাহলে এই কর্নার পয়েন্টের মধ্যে কোনো না কোনো একটা বিন্দুতে, যেহেতু এটা বাউন্ডেড ফিজিবল রিজিয়ন, যেহেতু রিজিয়নটা আমার বাউন্ডেড সীমাবদ্ধ,
তাহলে এই কর্নার পয়েন্টগুলোর মধ্যেই কোনো না কোনো পয়েন্টে আমার সলিউশনটা বেরোবে, এবং যে সলিউশনটা বেরোবে সেটা ডেফিনেটলি ইউনিক অপটিমাল সলিউশন। যেহেতু একটাই সলিউশন বেরোবে, একের অধিক বেরোলে ইনফাইনাইট সলিউশন হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু আমার বাউন্ডেড ফিজিবল রিজিয়ন, একের অধিক বেরোয় কিনা একটা বেরোয়, সেটা আমার টেস্ট করে দেখতে হবে। তাহলে A10 জেড ম্যাক্স দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এর ক্ষেত্রে আমার জেডের মান কত বেরোবে? অবশ্যই 10 বেরোবে। তাহলে যে চার্ট, সেই চার্ট থেকে আমরা কি বুঝতে পারবো? যদি ফলো চার্টটা বানাই, সেই চার্ট থেকে কি লক্ষ্য করতে পারবো দেখে নাও। কর্নার পয়েন্টস 5টা লিখে দিয়েছি। A10, F24, E04, D01, C10। এবার A10 যদি জেডে বসাই, তাহলে জেডের মান হবে 10, তাহলে এর ক্ষেত্রে হবে 10। এফ এর ক্ষেত্রে হবে 24 বসালে 2 + 4 6, একই রকম ভাবে এর ক্ষেত্রে হবে 4, ডি এর ক্ষেত্রে হবে 1, সি এর ক্ষেত্রে হবে 1। যেহেতু প্রবলেমটা আমার ম্যাক্সিমাম, তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা এসছে? যেহেতু প্রবলেমটা আমার ম্যাক্সিমাম, প্রবলেমটা আমার ম্যাক্স প্রবলেম, তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 10 তো ম্যাক্সিমাম আসছে। তাহলে যেটা ম্যাক্সিমাম সেটা আমি বক্স করে দিলাম, যেটা ম্যাক্সিমাম সেটা আমি বক্সের মধ্যে এনক্লোজড করে দিলাম। তাহলে A10 আমার যেটা মানটা ম্যাক্সিমাম আসছে সেটা হচ্ছে 10, এটা আমার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে যে পয়েন্টের জন্যে প্রবলেমটা ম্যাক্স হয়ে গেছে, তো জেডের মান ম্যাক্সিমাম হয়ে গেছে, সেই পয়েন্টটা হচ্ছে রিকোয়ার্ড অপটিমাল সলিউশন। তাহলে 10 এই পয়েন্টের জন্য যেহেতু জেডের মানটা আমার ম্যাক্সিমাম হয়েছে, তারপর রিকোয়ার্ড ইউনিক অপটিমাল সলিউশন, একক প্রান্তিক যেটা সমাধান। ইউনিক সলিউশন একটাই সমাধান আছে, কারণ 10 দু জায়গায় নেই, একটাই সমাধান বেরিয়েছে 10। তাহলে রিজিয়নটা বাউন্ডেড ফিজিবল রিজিয়ন প্রথমেই বলে দিয়েছি, আগেই বলা হয়ে গেছে। এখন এই পয়েন্টটা, অর্থাৎ এই যে পয়েন্ট এই পয়েন্টের জন্য আমার জেডের মানটা ম্যাক্সিমাম আসছে 10 এসছে, ঠিক আছে। এবং যেহেতু ফাউন্ডেড, তাহলে আর নতুন করে প্রফিট লাইন আমার আঁকার দরকার নেই। সেই কারণে যেহেতু A10 জেডের মানটা ম্যাক্সিমাম হয়েছে, তারপর রিকোয়ার্ড ইউনিক অপটিমাল সলিউশন ইজ অ্যাকচুয়াল 10 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0, সেটা লিখছি লাস্ট লাইনটি। দেয়ারফর required unique optimal solution x is equal to 10 and y equal to 0, কারণ 10 পয়েন্টে জেড মানটা ম্যাক্সিমাম হচ্ছে, সেজন্য x এর মান 10 এবং y এর মান 0। এটাই লাস্ট লাইন লিখতে হয়, রিকোয়ার্ড ইউনিক অপটিমাল সলিউশন। এবং কোশ্চেনও বলে দেওয়া ছিল, দেখা হয়েছে প্রদত্ত এলপিপির একটা ইউনিক অপটিমাল সলিউশন আছে, সেটাই দেখানো গেল। রিকোয়ার্ড ইউনিক অপটিমাল সলিউশন ইজ x ইকুয়াল টু 10 অ্যান্ড y ইকুয়াল টু 0। এটা টাইপ গেল। আরেকটা অন্য টাইপ দেখাচ্ছি, দেখে নাও। সেটাও 3টে দিয়ে আছে, কিন্তু সেটা বাউন্ডেড নন বাউন্ডেড জানা নেই, সে প্রবলেমটা ক্ষেত্রেও। তারপরেরটাই যেটা রয়েছে 4টার ক্ষেত্রে দেখো,
mean z is equal to 4x plus 2y, 4x plus 2y, subjective constant 3x plus y greater equal to 27, minus x minus y less than equal to minus 21 এবং লাস্টেরটা x plus 2y greater than equal to 30 আর x y তো greater than equal to 0 থাকবেই। এই প্রবলেমটার ক্ষেত্রে সলিউশন বার করতে বলেছে, কিন্তু প্রবলেমটা আছে মিনিমাম প্রবলেম আমার একটা। তো এর ক্ষেত্রে প্রথমে সরলরেখার সমীকরণগুলো ওই ফর্মে যদি নিয়ে আসি তাহলে কেমন দেখতে হবে দেখে নাও। প্রথমটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে এরকম, এক নম্বরটা যেভাবে দেখতে হবে সেটা হচ্ছে এক্স বাই নাইন প্লাস ওয়াই বাই 87 ইকুয়াল টু 1, এক্স বাই প্লাস ওয়াই বাই বি আকার নিয়ে এলে তাহলে এক্স বাই 9 প্লাস ওয়াই বাই 87 ইকুয়াল টু 1। দু নম্বরটা এক্স বাই 21 প্লাস ওয়াই বাই 21 ইকুয়াল টু 1 হয়ে যাবে। তিন নম্বরটা এক্স বাই 30 প্লাস ওয়াই বাই 15 লাস্টেরটা এক্স বাই 30 প্লাস ওয়াই বাই 15 ইকুয়াল টু 1। এই ফর্মটা আমার আসছে। এই তিনটে সরলরেখার চিত্র যদি অঙ্কন করি, ছবিটা দেখো আঁকছি আমি ডান দিকে, তাহলে বুঝতে পারবে। অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। অরিজিন নিয়েছি, এক্স অ্যাক্সিস নিয়েছি এবং ওয়াই অ্যাক্সিস নিয়েছি। এক নম্বর যে সমীকরণ তার ছবি আঁকছি দেখো, 9 আছে, 90 আর 027 রয়েছে। তো 90 027 পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, 90 এবং 027। তাহলে 90 মোটামুটি এরকম জায়গাটা ধরে নাও, রাফলি এরকম জায়গাটা মনে রাখো, ধরে নাও 90, ঠিক আছে। আর 027 পয়েন্টটা মনে করে একবারে অনেকটা উপরের দিকে মনে করে এরকম পজিশন আছে 027, ঠিক আছে। তাহলে এক নম্বর সরলরেখাটা এরকম হবে 90 এবং 027। তো এই পয়েন্টটা একটা নাম দিয়ে দাও 90 027, এই পয়েন্টটার নাম দাও এ 90, এই পয়েন্টটার নাম মনে করো বি 027, ওই পয়েন্টটা মনে করো 027, 027 নাম দিয়েছে এটা, ঠিক আছে। ওই পয়েন্টের নাম দিয়ে 027, 027 নাম দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট এক নম্বর গেল। দু নম্বরে কি আছে 21 21, তাহলে 9 মোটামুটি রাফলি 21 মোটামুটি রাফলি এরকম জায়গায় ধরে নাও, এরকম জায়গায় 21 মনে করো। তাহলে এখানে যে 27 হয় এর ক্ষেত্রে 21 মনে করো এরকম জায়গায় আসবে, এর ক্ষেত্রেও মনে করো 21 এরকম একটা পজিশনে আসবে, ঠিক আছে। তাহলে এটা একটা সরলরেখা পাবো। তাহলে একটা হচ্ছে 21 0 0 21, এই পয়েন্ট থেকে একটা সরলরেখা আমি পেয়ে যাচ্ছি, সেটা আমি এঁকে দিচ্ছি দেখো। এটা দু নম্বর, ঠিক আছে। একটা হচ্ছে 21 0 আর একটা 0 21, তাহলে এটা এ বি নাম দেওয়া গেছে, তাহলে এটার নাম দাও মনে করো সি 21 0, এটার নাম দাও মনে করো ডি 021, 21 0 এবং 021 সি এবং ডি। এটা গেল দু নম্বর সরলরেখা। লাস্ট সরলরেখা 3 নম্বর এক্স বাই 30 প্লাস ওয়াই বাই মানে 30 0, তাহলে 9 21 30 আরো দূরে হবে, 30 কোথায় হবে আরো দূরে হবে, এইরকম পজিশনে চলে আসবে 30, হলো এটা একটা পয়েন্ট, এরকম পজিশনে চলে আসবে 30। আর কি হবে 015, 015 তো 21 যদি এখানে হয় তাহলে 015 আরো নিচে হবে, এরকম পজিশনে একটা হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এটা যুক্ত করলে যে সরলরেখাটা হবে সেটা 3 নম্বর। এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 30 0, এটা মনে করো ই 30 0, আর এটা মনে করো এফ 0 15, এফ 0 15। তাহলে তিনটে সরলরেখার ছবি আমাকে রাখা হয়ে গেল। তাহলে 1 নম্বর এ বি 9 0 0 27, এই যে 9 0 0 27 1 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য 21 0 0 21, 2 নম্বর এটা। সি 21 0, ডি 0 21। 3 নম্বরে 30 0 0 15, 30 এখানে, তার 30 0 0 15 এখানে, অর্থাৎ ই এবং এফ। তাহলে এ বি সি ডি ই এফ যথাক্রমে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সরলরেখার চিত্র প্রকাশিত আমার করছে। এবার তাদের কি সেকেন্ড কাজ হচ্ছে সমাধান অঞ্চল চিহ্নিত করা। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে টেস্ট করা যায়। 1 নম্বর সমাধান কি হবে? 0 + 0 > 27 মিথ্যা। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে ডেফিনেটলি সমাধান অঞ্চল হচ্ছে আমার উপরের দিকে। তাহলে 1 নম্বরেরটা আমি উপরের দিকে আরো চিহ্ন দিয়ে দিলাম, একটা আরো চিহ্ন দিলাম। তাহলে 1 নম্বরের জন্য সমাধান অঞ্চল হচ্ছে কোন দিকে? উপরের দিকে, নো প্রবলেম। 2 নম্বর -x - y <= -21, তার মানে x + y > মাইনাস দিয়ে গুণ করে দিই ওটা, তা দেখতে কেমন হবে? x + y > 21, -x - y উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এটার মডিফাইড ফর্ম হবে x + y > 21। ঠিক আছে, -x - y <= -21, সেটাকে মডিফাইড ফর্মে লিখলে x + y > 21। x জায়গায় 0, y জায়গায় 0 + 0 > 21 মিথ্যা। তাহলে 2 নম্বর আমার কি আসছে? মিথ্যা। তাহলে যেদিকে 0 0 তার বিপরীত দিকে। তাহলে 2 নম্বরের ক্ষেত্রেও উপরের দিকে। তাহলে 2 নম্বর যে এটা রয়েছে 0 21 সিডি, তাহলে 2 নম্বরের ক্ষেত্রেও কিন্তু আমার উপরের দিকে। তাহলে 2 নম্বরেও আমার উপরের দিকে যাচ্ছে, এও আমার উপরের দিকে চলে গেল, 2 নম্বর উপরের দিকে চলে গেল। 3 নম্বর x এর জায়গায় 0, y জায়গায় 0 বসালে 0 + 0 > 30 মিথ্যা। 3 নম্বর মিথ্যা, 0 > 30 3 নম্বর মিথ্যা। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে যেটা সমাধান আছে সেও আমার আসছে উপরের দিকে, এও চলে যাচ্ছে আমার 3 নম্বর, এটা এও চলে যাচ্ছে উপরের দিকে। তাহলে 1 2 3 সবাই উপরের দিকে, x y > 0 মানে ধনাত্মক। তাহলে 1 2 3 সবার কমন রিজিয়ন কোনটা? সবসময় উপরের দিকে, এবং পুরোটার কমন পোর্শন ঠিক এই জায়গাতে শুরু হবে। এইখান থেকে শুরু হয়ে এদিকে, এদিকে তো নিচে নামতে পারবে না। তাহলে এই জায়গা থেকে শুরু হয়ে উপরের দিকে আমার চলে যাচ্ছে, অসীম পর্যন্ত চলে যাবে। সবাই তো উপর দিকে। এই যে শেডেড পোর্শনটা করে দিলাম, এই শেডেড পোর্শনটা হচ্ছে আমার ফিজিবল রিজিয়ন, এবং এটা এদিকটা অসীম পর্যন্ত বিস্তৃত ছিল, আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন। এবং যার ক্ষেত্রে কর্নার পয়েন্টগুলো হবে, দেখো আমি বড় বড় করে পয়েন্ট করে দিচ্ছি। ই একটা কর্নার পয়েন্ট হবে, এইখানে ডেফিনেটলি একটা কর্নার পয়েন্ট পাবো, এইখানে একটা কর্নার পয়েন্ট পাচ্ছি, এবং এ একটা কর্নার পয়েন্ট পাচ্ছি। এতগুলো কর্নার পয়েন্ট পাচ্ছি, এ একটা এখান থেকে এদিকে, এই পোর্শনটা নয় কিন্তু, ঠিক এভাবে আসছে। আরেকবার আমি মোটা করে দাগিয়ে দিচ্ছি, এই পোর্শনটা একটা বাউন্ডারি, এই পোর্শনটা একটা বাউন্ডারি, মোটা করে দিচ্ছি, এই পোর্শনটা একটা বাউন্ডারি, এখান থেকে এই দিকটা, এদিকটা আমার একটা বাউন্ডারি, আবার এখান থেকে এদিকে চলে যাচ্ছে অসীম পর্যন্ত, তাই না? তাহলে এই দাগটা, এই দাগটা, এই দাগটা, এই দাগটা, এদিকেও এই সোজা চলে গিয়ে ওপর দিকে উঠে গিয়ে ওদিকে চলে যাচ্ছে অসীম পর্যন্ত। তাহলে এই যে জিনিসটা, তাহলে এখানে ই পেয়েছে একটা কর্নার পয়েন্ট, এই দুটো পয়েন্ট নিয়ে সমাধান করতে হবে, একটা বি পেয়েছে। তাহলে দুটো কর্নার পয়েন্ট পাওয়া গেছে, একটা ই 30 0, ই পাওয়া গেছে 30 0, আর একটা পাওয়া গেছে 0 27। 30 0 এবং 0 27 দুটো পাওয়া গেছে, বাকি দুটো আমাকে বার করতে হবে। অর্থাৎ এ বি সি ডি ই পর্যন্ত পাওয়া গেছে, এফ এবং জি, এটা নাম দাও এফ, এটা নাম দাও জি। তাহলে এফ এবং জি এই দুটো পয়েন্ট আমাকে এখন বার করতে হবে। এটা এফ মনে করো,
একটা এফ মনে করো, একটা জি মনে করো। তাহলে এফ এবং জি এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট এখন সমাধান করে যেভাবে হোক বার করতে হবে। তাহলে আমার তাহলে এই যে রিজিয়নটা বেরোলো এটা কি আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন। তাহলে এই যে রিজিয়নটা বেরোলো এটাকে বলে আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন, ইউ এফ আর। আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন ইউ এফ আর, অর্থাৎ আনবাউন্ডেড অসীমাবদ্ধ ফিজিবল রিজিয়ন, আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন, যার কর্নার পয়েন্ট একটা বেরিয়েছে ই একটা বি, বাকি দুটো এফ এবং জি বেরোবে সমাধান করলে। ঠিক আছে, তাহলে এইটা সমাধান করতে গেলে 2 এবং 3 সমাধান করতে হবে। এই এফ এর পয়েন্ট বার করতে গেলে 2 এবং 3 সমাধান করলে এফ বেরোবে। তাহলে 2 এবং 3 সমাধান করলে সলভিং 2 and 3 উই গেট এফ ইকুয়াল টু 2 এবং 3 সমাধান করলে এফ এর যে মানটা বেরোবে সেটা হচ্ছে 12, 9, মোটামুটি 12, 9 ক্যালকুলেশন করে দেখা গেছে এফ এর মানটা বেরোচ্ছে 12, 9, অর্থাৎ এই পয়েন্টটা বেরোচ্ছে 12, 9, এটা 12, 9। জি পয়েন্টে কি করবে 1 এবং 2 সমাধান করে সলভিং 1 and 2, এক নম্বর এবং 2 নম্বর সমাধান করলে জি এর যে মানটা বেরোবে সেই মানটা যেটা বেরোবে সেটা হচ্ছে 3, 18, 3, 18, অর্থাৎ এই পয়েন্টটা বেরোবে 3, 18, 3 এবং 18, অর্থাৎ জি এর মান বেরোবে 3, 18। ঠিক আছে, তাহলে এফ এর মান বেরোবে 12, 9, জি এর মান বেরোবে 3। তাহলে যে কর্নার পয়েন্ট সেই কর্নার পয়েন্টগুলো আমি পরপর লিখে দিচ্ছি, যে কটা কর্নার পয়েন্ট বেরিয়েছে সেটা হচ্ছে E30, এই চারটে হচ্ছে আমার কর্নার পয়েন্ট। E30 একটা কর্নার পয়েন্ট, এফ 12, 9 একটা কর্নার পয়েন্ট, জি 3, 18, জি 3, 18, 3 এবং 18 এটা কর্নার পয়েন্ট। ঠিক আছে, 3 এবং 18 এটাও একটা কর্নার পয়েন্ট বেরিয়ে যাচ্ছে, এবং লাস্টে B027 এটা একটা কর্নার পয়েন্ট বেরিয়ে আসছে। এবারে এখানে পয়েন্টস, এখানে যেটি একটু 4x+2 মিন জেড দেওয়া আছে 4x+2, এখানে পয়েন্টসগুলো অর্থাৎ কর্নার পয়েন্টসগুলো এখানে বসাবো, যেটার মানগুলো কত বড়। প্রথমে 30, যদি বসাই ধরো সেটা আমার মোটামুটি মান আসবে 120, 120। 30 কর্নার পয়েন্টে বেরিয়েছে 120, যেটার মানটা 4x+2 বসালে 30 বসালে 120, 12, 9 বসালে 66, 3, 18, 3, 18 বসালে বেরোবে 48, এবং 027 বি পয়েন্ট, যেটা বি পয়েন্ট 027 সেখানে বেরোচ্ছে তোমার 54। তাহলে এদের মধ্যে যেহেতু প্রবলেমটা মিনিমাম, তাহলে এদের মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে তোমার কত 48, অর্থাৎ 3, 18 এটা হচ্ছে আমার মিনিমাম। এটা আমি সার্কেল করে দিলাম। ঠিক আছে, এটা মিনিমাম, এই পয়েন্টটা মিনিমাম। তাহলে যে পয়েন্টের জন্য ভ্যালুটা মিনিমাম হয়েছে সেটা হচ্ছে আমার 3, 48। এবার যেহেতু প্রবলেমটা আমার আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন, তাহলে আমার কি অবশ্যই প্রফিট লাইন আঁকতে হবে, এবং কি যে মিনিমাম ভ্যালুটা হবে তার থেকে কম মান নিয়ে সরলরেখার সমীকরণ বসাবে। তাহলে 48, তার থেকে একটা কম মান মোটামুটি সে 32 নিয়ে নাও, ওদের প্রফিট লাইন আঁকছি দেখে নাও। তাহলে এর থেকেও একটা কম মান, 48 থেকে কম মান মোটামুটি একটা নিলাম কত 32। তাহলে 4x+2y = 32 এখানে বসালাম, 4x+2y = 32 বসিয়ে দিলাম। এক্স বাই এ প্লাস ওয়াই বি এখন নিলাম, তাহলে x/8 প্লাস ওয়াই বাই 16 এবং এই যে লাইনটা, এই লাইনটাকে প্রফিট লাইন, এই প্রফিট লাইনটা আঁকতে হবে, দিয়ে দেখতে হবে সমাধান অঞ্চলকে টাচ করছে, ফিজিবিলিটি টাচ করছে বা টাচ করছে না, সেটা আমার টেস্ট করতে হবে। সেটাই বলেছিলাম আনবাউন্ডেড হলে। তাহলে এখন 80 কোন জায়গায় হবে, এটা যদি 9 হয়ে যায় তাহলে এই পয়েন্টটা ডেফিনেটলি 80 হবে, নতুন পয়েন্ট এটা 80 হবে। আর একটা কথা হবে 0, 16, এটা 15, মানে 16 মানে 15 জাস্ট উপরে এটা। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা ডেফিনেটলি আমার সমাধান অঞ্চলকে টাচ করছে না। এই যে নতুন সরলরেখাটা পেলাম শেষে দিয়ে দিলাম, এটা এই সরলরেখাটা ডেফিনেটলি সমাধান অঞ্চলকে আমার টাচ করছে না। অর্থাৎ এই যে সরলরেখাটা এইটা, এটা একটা নাম দিয়ে দাও প্রফিট লাইন, এটা প্রফিট লাইন। এই যে সরলরেখাটা লাস্টে আঁকলাম এটা,
এটা কখনোই সমাধানাত্মক কোনো ছেদ করবে না। তাহলে এই যে লাইনটা, এটা সমাধানাত্মক ছেদ করতে না, এটা প্রফিট লাইন বলা হয়, এটা হলো প্রফিট লাইন। এই প্রফিট লাইনটা সমাধানাত্মক কখনোই ছেদ করতে পারে না। যেহেতু সমাধানাত্মক ছেদ করতে পারে না, তাহলে যে মানের জন্য, যে এক্স ওয়াই যে ভ্যালুর জন্য প্রবলেমটা মিনিমাম হয়েছিল, যেহেতু এটা মিনজেট দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই যে মানের জন্য প্রবলেমটা আমার মিনিমাম হয়েছিল, সেটা হচ্ছে রিকোয়ার্ড অপটিমাল সলিউশন, ইউনিক অপটিমাল সলিউশন। সেটাই বলেছিল, দেখো যে এটা আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন হওয়া সত্ত্বেও কিন্তু একটা ইউনিক অপটিমাল সলিউশন থাকবে। তাহলে এটা আনবাউন্ডেড সলিউশন হয়েছে, এবং তার প্রফিট লাইনটা এঁকে দেখলাম, এটা কখনোই এটা ফিজিবল রিজিয়নকে টাচ করছে না, আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন টাচ করছে না, বা ওর উপর দিয়ে ছেদ করে ক্রস করে বেরিয়ে যাচ্ছে না এই প্রফিট লাইনটা। তাহলে তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম, যে পয়েন্টের জন্য আমার এটা মিনিমাম হয়েছিল, সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ইউনিক অপটিমাল সলিউশন। দেয়ারফর রিকোয়ার্ড ইউনিক অপটিমাল সলিউশন যে এক্স ইকুয়াল টু 3 এবং ওয়াই ইকুয়াল টু 18। Therefore, required unique optimal solution is x equal to 3, x equal to 3 এবং y equal to 18। ঠিক আছে, এটা একটা টাইপ গেল।